আসসালামু আলাইকুম। আমি শফকাত। আজকে আমরা এইচএসসি আইসিটির দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর ওয়ান শট ক্লাস করব। চলো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে। কমিউনিকেশন সিস্টেমের প্রথমে যেটা আমাদেরকে জানতে হবে যে কমিউনিকেশন বা যোগাযোগ বলতে কি বোঝায়। যোগাযোগ বলতে আমরা কোনো বা তথ্যকে একজনের কাছ থেকে আরেকজনকে কাছে পৌঁছানোটাকে বুঝি। এটা বিভিন্নভাবে হতে পারে, চিঠির মাধ্যমে হতে পারে, টিভির মাধ্যমে হতে পারে, মোবাইল ফোনের মাধ্যমে হতে পারে। তবে এটার বেসিক ধারণা হলো একজন সেন্ডার থাকবে, যে হলো প্রেরক। সে একটা মাধ্যম ব্যবহার করে রিসিভার বা প্রাপকের কাছে তথ্যটা পাঠাবে। এটা হলো বেসিক কমিউনিকেশন সিস্টেমের ধারণা। তো এটাকে আরেকটু বিশ্লেষণ করলে তুমি পাবা সোর্স বা তথ্যের উৎস, ট্রান্সমিটার বা হলো প্রেরক, ট্রান্সমিশন সিস্টেম বা প্রেরণের পদ্ধতি, রিসিভার বা প্রাপক, এবং এই প্রাপক তার ডেস্টিনেশনে তথ্যটা পেয়ে যাবে। তো এই হলো কমিউনিকেশন সিস্টেমের একটা ধারণা। তো এখানে তোমাদের প্রথমে যেটা জানতে হবে সোর্স সম্পর্কে। সোর্স কি কি হতে পারে? সোর্স হতে পারে ক্যামেরা, ক্যামেরা ক্যামেরা মাইক্রোফোন, কম্পিউটার, কিবোর্ড। আমি খালি ক্যামেরাটা লিখলাম। এরপরে ট্রান্সমিটার। ট্রান্সমিটার হতে পারে মডেম, রাউটার, টিভি স্টেশন, রেডিও স্টেশন, টেলিফোন, মোবাইল ফোন, কম্পিউটার কোম্পানির এক্সচেঞ্জ ইত্যাদি। এরপরে ট্রান্সমিশন সিস্টেম বা মিডিয়া হতে পারে হলো টেলিফোনের ওয়্যার বা লাইনগুলা, ইন্টারনেটের ক্ষেত্রে ফাইবার অপটিক কেবল, বা যদি হলো তার ছাড়া চিন্তা কথা হলে মাইক্রোওয়েভ। রিসিভার কি? রিসিভার হতে পারে মডেম, রাউটার, টেলিফোন এক্সচেঞ্জ ইত্যাদি। আর ডেস্টিনেশন বা ঠিকানা হবে একটা কম্পিউটার হতে পারে, একটা সার্ভার হতে পারে, একটা মোবাইল হতে পারে, বা যে কোনো ডিজিটাল ডিভাইস হতে পারে। এরপর আমাদের যেটা জানতে হবে সেটি হলো ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হলো ডেটা ট্রান্সফারের হার, মানে প্রতি একক সময়ে কি পরিমাণ ডাটা ট্রান্সফার হচ্ছে। তো ডাটা ট্রান্সফারের বা ব্যান্ডউইথের একক হলো বিপিএস বা বিট পার সেকেন্ড। এখানে আরেকটা জিনিস তোমাকে জানতে হবে, যেটা নিয়ে যেন তোমরা কনফিউজ না হয়ে যাও। এই বিট পার সেকেন্ডকে ছোট বি দিয়ে লেখা হয় এবং বাইট পার সেকেন্ডকে বড় বি দিয়ে লেখা হয়। তো এটা একটু খেয়াল করবা যে ছোট বি আছে নাকি বড় বি। এক বাইট সমান, সরি, 8 বাইট সমান 1 বিট, এটা আমরা আগে পড়ে আসছি। সেইভাবে 8 বাইট পার সেকেন্ড মানে হলো, সরি, 8 বিট পার সেকেন্ড মানে হলো 1 বাইট পার সেকেন্ড। এটা তোমাদের একটু মনে রাখতে হবে। তারপর এখানে কিছু কনভার্সন রেট দিয়ে আছে। এখানে ম্যাক্সিমাম, আমি সব ম্যাক্সিমাম বলি, সবগুলারই হলো 1:1024, 1024। তোমাদের খালি মনে রাখতে হবে কোনটা পর কোনটা আসে। এটা হলো কিলো, এটা মেগা, এটা গিগা, এটা টেরা, এটা পেটা। এই রেটটা তোমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া তোমাদের বইয়ে কিছু এই চারটা দিয়ে আছে। এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে তোমরা দেখতে পারবা যে এখানে আমি কয়টা ভাগ করেছি। যে প্রথম চারটা, এখানে সবগুলোতে 0.5, কোনো না কোনোভাবে 0.5। তো এই চারটার ব্যান্ডউইথ হলো 0.5 মেগা বিট পার সেকেন্ড, ছোট বি। এটা খেয়াল করবা। এখানে কি আছে? ইমেল আছে, ওয়েব সার্ভিসিং আছে, স্ট্রিমিং আছে, স্ট্রিমিং মিউজিক বা মিউজিক শোনা, ভিওআইপি, ভিওআইপি আছে, মানে ভিডিও ওভার
ভিওআইপি আছে। তো এগুলো সবগুলো হলো 0.5। এরপরে আসবে হলো স্ট্রিমিং ভিডিও, এটা 0.7। এবং স্ট্রিমিং মুভি ভিডিও থেকে একটু বড়। দেখো ভিডিও সাধারণত কত 15-20 মিনিট হয়, কিন্তু মুভি 2 ঘন্টার মতন হয়। ওই জন্য এটা আইডিয়া হলো দ্বিগুণের থেকে একটু বেশি। 0.7 তখন 1.4 হওয়ার কথা, কিন্তু 1.4 না হয় 1.5। আর একইভাবে এইচডি মুভি ধরলাম যেটা 2K 1080p, আর এটা হলো 4K, কথার কথা, কিন্তু এইচডি মানেই হলো 1080p। তো এটা হলো এটার আবার দ্বিগুণ, 3 হওয়ার কথা 4। এরপরে এই দুইটা আবার ভিডিও কনফারেন্স আর ভিডিও কনফারেন্স এইচডি 1 4। একইভাবে ইন্টারনেট গেমিং কনসোল 1, মাল্টিপ্লেয়ার গেমিং 4। তো এটা নিয়ে কোনো ট্রিক্স নাই, টিপস নাই, এটা তোমাকে মুখস্থ করতেই হবে। এখানে তোমাদেরকে আরেকটি জানতে হবে, এই যে এমবিপিএস এবং এমবিপিএস দুইটার পার্থক্য। তো যেটা আগে বলেছিলাম, এটা হলো বিট এবং এটা হলো বাইট, ইউআইটি। 8 বিট ইকুয়াল টু 1 বাইট। এটা একটা খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে তোমাদেরকে ব্যান্ডের এটা টেক্সট বইতে নাই, এটা আরেকটা বোর্ড অথরাইজ বুকে আছে ওখানকার তথ্য, এটা দেখে রাখতে পারো। এটাও এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এটা আমি দেখাচ্ছি না, এখানে 4 প্রকার ব্যান্ডের কথা বলা আছে: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড, হোয়াইট ব্যান্ড। এখানে সবকিছুই দেওয়া আছে, খালি একবার চোখ বলে যাবা। এরপরে আমরা আসছি ডাটা ট্রান্সমিশন মেথড, বা ডাটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করা হয় তার বিভিন্ন মাধ্যম সম্পর্কে। তো প্রথমে ডাটা ট্রান্সমিশন মেথডকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো প্যারালাল, একটা হলো সিরিয়াল। প্যারালাল মানে তো আমরা জানি সমান্তরাল, সমান তো রাল। সমান্তরাল মানে কি, এরকম দুইটা লাইন, স্ট্রেট লাইন, এরকম সমান্তরাল। অর্থাৎ এখানে যদি একটা প্রেরক থাকে, প্রাপক যদি এটা হয়, তাহলে এরকম সমান্তরাল ভাবে তথ্য যাবে। আর সিরিয়াল মানে হলো, সিরিয়ালকে তোমরা শ্রেণী বলতে পারো, যেটা হলো বিদ্যুতের ক্ষেত্রে শ্রেণী বর্তনী, সমান্তরাল বর্তনী, ওটা চিন্তা করতে পারো। ও লেখাটা শ্রেণী, শ্রেণী বর্তনী। তো এখানে কি হবে, এখানে প্রেরক থেকে প্রাপক কেবলমাত্র একটা লাইনেই যাবে। সিরিয়ালকে আবার 4 ভাগে ভাগ করছে, একটা হলো অ্যাসিনক্রোনাস, এটা হলো সিনক্রোনাস, এটা হলো আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাসটা কি? অ্যাসিনক্রোনাস হলো যখন প্রেরক ইচ্ছা মতন ডাটা প্রেরণ করতে পারে, এটা হলো ইচ্ছা মতো ডাটা প্রেরণ করতে পারে। সিনক্রোনাস হলো যখন ডাটা বিরতিহীনভাবে ট্রান্সমিট হয়, বিরতিহীন, বিরতিহীনভাবে লেখা খারাপ হচ্ছে, বিরতিহীনভাবে ট্রান্সমিট হয়। এটা তোমরা দেখতে পারবা র্যামে ক্যাচ হিসেবে বা সিপিইউ মেমোরিতে, সিপিইউ মেমোরি। আর লাস্টেরটা হলো আইসোক্রোনাস। আইসোক্রোনাস হলো একটা অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের মিশ্রণ হলো আইসোক্রোনাস। এখানে স্টপ এবং স্টার্ট এবং স্টপ বিট থাকে। এখানে যেটা মনে রাখতে হবে, স্টপ এবং স্টার্ট বিট থাকে। এরপর আমাদেরকে ডাটা ট্রান্সমিশন মেথডে জানতে হবে আরেকটা, যেটা হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স হলো যখন এ থেকে
ডাটা কেবল বিতে যেতে পারে, কিন্তু বি থেকে এতে আসতে পারে না। অর্থাৎ ডাটার প্রেরণের দিক কেবলমাত্র একমুখী। সেটা হলো সিমপ্লেক্স। সিমপ্লেক্সের উদাহরণ কি হতে পারে? সিমপ্লেক্সের উদাহরণ হলো কিবোর্ড, কিবোর্ড, মাউস, এরকম যেগুলো আছে সেগুলো হলো সিমপ্লেক্স ডাটা। সিমপ্লেক্স মানে কিবোর্ডে তুমি একটা জিনিস টাইপই করতে পারবা, কিবোর্ড তোমায় কিছু ব্যাক করতে পারবে না। এরপরে হলো হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হলো যখন এ থেকে বিতে ডাটা যাইতে পারবে এবং বি থেকে ডাটা আসতে পারবে, তবে দুইটা একসাথে হবে না। এটা কিছু হয়, তোমরা সব থেকে পরিচিত জিনিস হলো ওয়াকি টকি। ওয়াকি টকি, ওয়াকি টকিতে কি হয়, ডাটা দুই পাশে আসা যাওয়া করতে পারে কিন্তু একসাথে না। যখন একজন কথা বলে তখন অপরজনকে অবশ্যই কেবল শুনতে হবে, এবং অন্য যখন যখন বলবে তখন প্রথম জনকে শুনতে হবে। একসাথে দুইজন কথা বললে কেউ কারোটা শুনতে পারবে না। এরপর আসবে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স হলো এ থেকে বি এবং বি থেকে এ কন্টিনিউয়াসলি অনবরত উইদাউট এনি ইন্টারভেনশন যাওয়া আসা করতে পারো, যেটা আমরা হলো মোবাইল ফোনে দেখতে পারি। আমি এখানে মোবাইল দেখে রাখতেছি, যেটা মোবাইলে হয়ে থাকে। এরপরে ডাটা বিতরণের মুড বা ডিস্ট্রিবিউশন মুডের হিসেবে আবার আমরা তিন ভাগ করছি। একটি হলো ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। তো ইউনিকাস্ট কি? ইউনিকাস্ট হলো যখন প্রেরক কেবলমাত্র একজনের কাছেই ডাটা প্রেরণ করবে। ইউনিকাস্ট কি হতে পারে? ইউনিকাস্ট মোড সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স হতে পারে। এটা পেজার, ফ্যাক্স, মোবাইল টেলিফোন, খেলনা, ওয়াকিটকি এগুলোতে ব্যবহার হয়। যেমন মোবাইলে আমরা যখন কথা বলি তখন দুইজনের মধ্যেই কেবল ট্রান্সফার হয়, এই মোবাইল কলটা অন্য কেউ শুনতে পারে না। অর্থাৎ ডাটা কেবল একজনের থেকে দুইজনের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। এটা হলো ইউনিকাস্ট। এখানে ওয়ান টু ওয়ান বা পয়েন্ট টু পয়েন্ট নামেও পরিচিত। এরপর যেটা আছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট তোমরা সবথেকে বলবো যে হলো এই যেমন বাংলাদেশে টি স্পোর্টস এবার কি বলে টাইগারদের ব্রডকাস্ট রাইট পায়নি, টিভিতে যেটা দেখি সেটা ব্রডকাস্ট। মানে কি, একটা চ্যানেল আছে, সে সবার জন্য ডাটা ওপেন করে আছে, যে ইচ্ছা চায় এটা দেখতে পারবে, যে ইচ্ছা চায় এটা দেখবে না। অর্থাৎ এ একই জিনিস সবার কাছে পাঠাবে। এটা হলো ব্রডকাস্ট। এরপর যেটা আসবে সেটা হলো মাল্টিকাস্ট। মাল্টি মানে হলো সে পছন্দ মতো যে কাউকে ডাটাটা পাঠাতে পারবে এবং যে কাউকে বন্ধ রাখতে পারবে। যেমন এটা হয় ভিডিও, এই যেমন চ্যাট, যেটাকে বলি আমরা চ্যাট, তুমি চাইলে যে কোনো কারোর সাথে চ্যাট করতে পারো। তো এটা হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স ওয়েতে হয়ে থাকে। যেমন তুমি চাইলে এ এবং সি, এ চাইলে বি এবং সি এর সাথে কথা বলতে পারে, এ চাইলে কেবল ডি এবং বি এর সাথেও কথা বলতে পারে। আবার এ যদি চায় এরকম করে মানে সবার সাথে কথা না বলে অনেকজনের সাথে কথা বলাটার ওয়ে হলো মাল্টিকাস্ট। এখন আমরা ডেটা কমিউনিকেশনের মাধ্যম সম্পর্কে জানবো। ডেটা কমিউনিকেশনের মাধ্যম বলতে বোঝায় যার মাধ্যমে উৎস থেকে গন্তব্যে ডাটা পৌঁছায় সেটা। তো মাধ্যম দুই প্রকার হতে পারে। একটা হলো গাইডেড মাধ্যম, যেটা তার বা কেবলের মাধ্যমে হয়। তোমাদের বইয়ে চার প্রকার ওয়্যারের কথা বলা হয়েছে: টেলিফোন, কোএক্সিয়াল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল। তবে টেলিফোন কেবল সম্পর্কে কোনো বিস্তারিত আলোচনা করা হয়নি। এছাড়া আনগাইডেড মিডিয়া হিসেবে তিন প্রকার বলা হয়েছে। প্রথমটি হলো রেডিও ওয়েভ, দ্বিতীয়টি হলো মাইক্রোওয়েভ, এবং এই মাইক্রোওয়েভকে তিন ভাগে ভাগ করেছে, যেটি হলো ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। আর আরেকটি আনগাইডেড মিডিয়া হলো ইনফ্রারেড ওয়েভ। তো আমাদেরকে সবগুলোর একটু বেসিক সম্পর্কে জানতে হবে। ওয়াইফাই ফ্রি
কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ এ কাজ করে। আর মাইক্রোওয়েভ 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজে কাজ করে থাকে এবং ইনফ্রারেড 300 গিগাহার্টজ থেকে 300 টেরাহার্টজে কাজ করে থাকে। আর মাইক্রোওয়েভ তরঙ্গ 3 প্রকার, আমি এটি এখানে দেখাই। এটা হলো মাইক্রোওয়েভ। এই মাইক্রোওয়েভ গুলো মধ্যে ব্লুটুথ, WPAN বা ওয়াইড পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হিসেবে কাজ করে, ওয়াইফাই, WLAN বা ওয়াইড লোকাল এরিয়া নেটওয়ার্ক হিসেবে কাজ করে এবং ওয়াইম্যাক্স, WMAN বা ওয়াইড মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হিসেবে কাজ করে এবং সবগুলোরই রেঞ্জ 2.4 থেকে 2.45 গিগাহার্টজ। ব্লুটুথের ক্ষেত্রে এটি, ওয়াইফাই এর ক্ষেত্রে 2.4 থেকে 5 গিগাহার্টজ এবং ওয়াইম্যাক্সের ক্ষেত্রে 2 থেকে 66 গিগাহার্টজে কাজ করে থাকে। সো এই হলো ডেটা কমিউনিকেশনের একটা ওভারঅল ধারণা। এখন আমরা প্রতিটির বিস্তারিত জানবো। প্রথমেই কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলের বৈশিষ্ট্য হলো এটি 3 লেয়ার বিশিষ্ট তামার কেবল। এটির তামার পরিবর্তে এমনিতে কেবল হিসেবে তামা আর অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়। কোএক্সিয়াল কেবলের ক্ষেত্রে এটি কেবল তামা। কোএক্সিয়াল কেবল দেখতে এরকম হয়, যদি তোমরা ডিশের কেবল হিসেবে জেনে থাকো। কোএক্সিয়াল কেবলের মাঝখানে একটা কন্ডাক্টর বা পরিবাহী তার থাকে। এটি মেইনলি হলো সকল ডাটা পরিবহন করে থাকে এবং এই তার যে ডাটা নিয়ে যাচ্ছে এটার ভিতরে যেন বাইরে থেকে কোনো পলিউশন বা এটা বাইরে লিক করতে না পারে, এই জন্য একটা প্লাস্টিকের প্রলেপ, তার উপরে ফয়েল পেপার এবং তার উপরে জালির আবরণ দেওয়া হয়ে থাকে এবং ওয়েদার থেকে প্রোটেক্ট করার জন্য একটা বাইরের জ্যাকেট, এই কালো অংশটা দেওয়া হয়ে থাকে। এখন আমরা কোএক্সিয়াল কেবলের ব্যবহার সম্পর্কে জানবো। তো প্রথমে যেটা বললাম এটা হলো ডিশের কেবল হিসেবে ব্যবহৃত হয়, এছাড়া সিসি ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয় এবং ল্যান হিসেবে ব্যবহার হয়ে থাকে। এছাড়া বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্ট যেমন আল্ট্রাসাউন্ড স্ক্যানিং ইকুইপমেন্ট হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। কোএক্সিয়াল কেবল 2 প্রকার, একটি হলো থিকনেট এবং অন্যটি হলো থিন নেট। থিন নেট হলো 10 বেইস 2 নামে পরিচিত। এখানে 10 বলতে 10 Mbps। আবারও বলতেছি, এই বি মানে হলো বিট এবং 2 হলো 2 দ্বারা এটি 200 মিটার বোঝায় এটার রেঞ্জ। এবং থিকনেট এটা হলো 10 বেইস 5। এখানে 10 দিয়ে ওই সেম 10 Mbps এর গতিকে বোঝায় এবং 5 দিয়ে এটা ট্রান্সমিশনের কতটুকু করতে পারে 500 মিটার এটিকে বোঝায়। কোএক্সিয়াল কেবলের সুবিধা হলো এটির গতি বেশি, লিখি গতি বেশি। এটি
500 মেগা হার্টজের ফ্রিকোয়েন্সি ডিজিটাল এবং অ্যানালগ ডেটা ট্রান্সফারের কাজে ব্যবহৃত হয়। এটা পরবর্তীতে আমরা পড়বো যেটা টুইস্টেড পেয়ার কেবল, তার থেকে অধিক দূরত্বে তথ্য পাঠাতে পারে। এটার ট্রান্সমিশন লস কম, আমি এখানে কেবল লস লিখছি, লস কম। এটি টিভির কেবল হিসেবে ব্যবহৃত হতে পারে। এটা ফাইবার অপটিক কেবল, যেটা আমরা শেষে বলবো, এর থেকে দাম কম। এটির সব থেকে বেশি যেটা অসুবিধা, এটা টুইস্টেড পেয়ার কেবলের থেকে দাম বেশি। এটি রিপিটার ছাড়া কেবল 1 কিলোমিটার ডাটা প্রেরণ করতে পারে, অর্থাৎ 1 কিলোমিটার বেশি ডাটা প্রেরণ করতে পারে না। এটি নেটওয়ার্ক ডিভাইসের সংযোগ স্থাপন করা বেশ কঠিন এবং টুইস্টেড যেটা বলছি স্পিডের থেকে কম এবং দৈর্ঘ্যের উপর নির্ভর করাই বেশি রিপিটার লাগে। এখন আমরা আসবো টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে। টুইস্টেড পেয়ার কেবল প্রথমে যেটা টুইস্টেডের একটি পেঁচানো তার এবং এটির ভিতরে কপার এবং অ্যালুমিনিয়ামের পরিবাহী বা কন্ডাক্টর থাকে। এটি সংযোগের 4 জোড়া এটার ভিতরে থাকে। আরেকটা জিনিস, এটা হলো 4 জোড়া কেবল থাকে এটার ভিতরে এবং কমন একটি সাদা রং থাকে, যেটি সাথে বাকি অন্যগুলা সংযোগ করা হয়। তো এই হলো টুইস্টেড পেয়ার কেবল। এটার গঠন সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, তোমরা এটা দেখে নিবে। এবং টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার হলো টেলিফোন নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে, ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে, ল্যান এবং ইথারনেটের ক্ষেত্রে। তোমরা ক্যাট 6 কেবল সম্পর্কে জানো হয়তোবা। ক্যাট 6, এই ক্যাট 6 কেবল সিসি ক্যামেরা কাজে কানেকশনের ক্ষেত্রে ব্যবহার হয়, যেটা একটা টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল দুই ধরনের, একটা হলো ইউটিপি, একটা হলো এসটিপি। ইউটিপি হলো আনশিল্ডেড, ইউটিপি হলো আনশিল্ডেড এবং এসটিপি হলো শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তো আনশিল্ডেড কেবল মূলত একাধিক জোড়া টুইস্টেড পেয়ারের সমষ্টি, যার প্লাস্টিকের আবরণে মোড়ানো থাকে এবং এটির দুটি তারকে পৃথকভাবে পেঁচানোর কারণে রেডিয়েশন, নয়েজ বা ইএমআই দ্বারা এই ইউটিপি কেবলের সিগন্যাল অপেক্ষাকৃত কম বাধাগ্রস্ত হয় এবং এটার রেঞ্জ সর্বোচ্চ হলো 100 মিটার। এর বেশি হলে এখানে রিপিটার লাগে। এবং এসটিপি, এটার মধ্যে জ্যাকেট বা প্লাস্টিক থাকে, যার কারণে এটাকে শিল্ডেড বলা হচ্ছে। এখানে প্রতিটি প্যাচের তারের মধ্যে একটা করে শিল্ড থাকবে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবির মধ্যে। এবং এখানে শিল্ডেড হওয়ার কারণে এখানে ইন্টারফারেন্স কম হয়ে থাকে। টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতে হবে। টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা হলো এটির কম দূরত্বে যোগাযোগের জন্য ভালো, কম দূরত্ব, এবং এটি টেলিফোন লাইনে ব্যবহৃত হয়ে থাকে এবং দামে সস্তা, অন্য কেবলের থেকে এটি দামে সস্তা। এবং এটি স্থাপন করা বা যে কোনো কাজে নেটওয়ার্কিংয়ে ব্যবহার সহজ। আমি বইয়ের ভাষায় স্থাপন করাই লিখছি, স্থাপন করা সহজ।
স্থাপন করা সহজ, এবং এটির সবথেকে বড় অসুবিধা হলো 2 কিলোমিটার পর পর রিপিটার লাগাইতে হয়। 2 কিলোমিটার পর পর রিপিটার প্রয়োজন হয়, এবং লস অপেক্ষাকৃত বেশি। এখানে লস তুলনামূলক বেশি হয়। এবার আমাদের মেইন ফাইবার অপটিক কেবল, এটা হয়তোবা তোমরা আগে বিজ্ঞান বইয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে পড়ে আসছো। এখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগায় আলোর মাধ্যমে তথ্য আলোর মাধ্যমে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়। তো তোমাদের বইয়ে এরকম একটা ছবি আছে, এইখানে যে কোর আছে লেখা, এই কোর এবং ক্লেডিং, এই দুইটা মিলেই হলো মেইনলি ফাইবার। এটার ভিতর দিয়ে আলোর মাধ্যমে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এবং এই কোডটি হলো কাঁচ, এই ছোট ছোট কাঁচ নির্মিত। এবং এই জায়গায় যেটা তোমাদের মনে রাখতে হবে যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমরা ফাইবার অপটিকের ব্যবহার সম্পর্কে জানবো। ফাইবার অপটিক টেলিকমিউনিকেশনে সমুদ্রের তলদেশে যোগাযোগের জন্য ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়, যেটির নাম তোমরা 9-10-এ অথবা শুনে এসেছো। হলো সি মি ভি 5 নাকি 4 ছিল, সি মি, সরি। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনেও এটি ব্যবহৃত হয়। এটির সুবিধা হলো, সবচেয়ে বড় সুবিধা হলো এটির গতি অনেক বেশি এবং উচ্চ হাই ব্যান্ডউইথ যুক্ত, এবং ডেটা পরিবহনের কম শক্তি ক্ষয় হয়। এখানে লস কম। এটা চৌম্বক প্রভাব মুক্ত, অর্থাৎ লস কম। এটার গোপনীয়তা বেশি। এখন আমরা ওয়্যারলেস মিডিয়া সম্পর্কে পড়ব। ওয়্যারলেস মিডিয়ায় বাকিগুলোর থেকে এই ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এর পার্থক্য, এটি এমসিকিউ প্লাস সিকিউ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। তো এটিকে আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো প্রথমে যেটি আসে সেটি হলো প্রতিটি একটা স্ট্যান্ডার্ড কোড আছে, যেটা কি IEEE কোড বলে, এটি জানতে হবে। ব্লুটুথের IEEE কোড হলো IEEE কোড হলো 802.15। ওয়াইফাই এর ক্ষেত্রে এটি 802.11 এবং ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে এটি 802.16। তবে ওয়াইফাই এর এখানে একটি এ এবং বি হিসেবে দুটি আরো পার্থক্যর জন্য দুটি স্পেশাল ক্যাটাগরি করা হয়েছে। এখন আমাদেরকে এদের ফ্রিকোয়েন্সি জানতে হবে, যে আগে আমি লিখেছিলাম। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হলো 2.45 গিগা হার্টজ। ওয়াইফাই এর ক্ষেত্রে এটি 2.4 থেকে 5 গিগা হার্টজ, এবং ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে এটি 2 থেকে 66 গিগা হার্টজ, এবং এটির স্পিড হলো
72 থেকে 0.75 থেকে 25 Mbps, যেটি বিট, আবারও বলছি, ছোট বি। এবং ওয়াইফাই এর ক্ষেত্রে এটি 11 থেকে 20 Mbps, 200 Mbps। এবং ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে এটি 80 থেকে 1000 Mbps বা প্রায় 1 Gbps। দূরত্ব বা রেঞ্জ, ব্লুটুথের রেঞ্জ অনেক কম, তোমরা যেটা জানো। ব্লুটুথ একদম কাছে থাকলেই কাজ করে। ব্লুটুথের রেঞ্জ হলো 3 থেকে 10 মিটার। ওয়াইফাই এর ক্ষেত্রে এটি 50 থেকে 100 মিটার এবং ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে এটি 1000 থেকে 10,000 থেকে 50,000 মিটার বা কিলোমিটার। 10 থেকে 50 কিলোমিটার। এবং ব্যয় হিসাব করলে ব্লুটুথের কোনো ব্যয় নাই। ওয়াইফাই এর ব্যয় তুলনামূলক কম, কিন্তু ওয়াইম্যাক্স এর ব্যয় তুলনামূলক বেশি। তোমরা হয়তোবা ওয়াইম্যাক্স দেখোনি। ওয়াইম্যাক্স 2009-10 বলা যায় 10 থেকে 12-র মধ্যেই ছিল। ওয়াইম্যাক্স টেকনোলজিটা বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় আশা দেখায় আসছিল, কিন্তু ওয়াইফাই আসার পরে এটি তেমন মার্কেট পায়নি। মানুষ ওয়াইফাই আসার পর ওয়াইফাই দিকে ঝুঁকে গিয়েছে। এবং এখন আমাদেরকে নেটওয়ার্ক টাইপ সম্পর্কে জানতে হবে। ব্লুটুথ হলো WPAN, এটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইফাই একটি WLAN বা লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইম্যাক্স একটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হিসেবে কাজ করে। লাইসেন্সের ক্ষেত্রে ব্লুটুথের কোনো লাইসেন্স প্রয়োজন হয় না। ওয়াইফাই এর ক্ষেত্রেও কোনো লাইসেন্স প্রয়োজন হয় না, কিন্তু ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে লাইসেন্স প্রয়োজন হয়। ব্যবহারের ক্ষেত্রে এটি স্বল্প দূরত্বে স্বল্প ডাটা, সবই স্বল্প দূরত্বে স্বল্প ডাটা প্রেরণের ক্ষেত্রে ব্যবহৃত হতো। ওয়াইফাই তুলনামূলক স্বল্প ব্যয়ে ল্যান আকৃতিতে, মানে লোকাল এরিয়ার নেটওয়ার্ক হিসেবে ব্যবহৃত হয় এবং ওয়াইম্যাক্স ম্যানের যেই ব্যবহার সেই ব্যবহার হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা ওয়্যারলেস মিডিয়ার সুবিধা এবং অসুবিধা নিয়ে পড়বো। প্রথমে সুবিধাগুলো। ব্লুটুথের সুবিধা হলো এটা হ্যান্ড ফ্রি হ্যান্ডসেটের সাউন্ড বা ভয়েস ট্রান্সফারের কাছে ব্যবহার হয়। তা আমি এখানে ডাটা ট্রান্সফার লিখতেছি, ডাটা ট্রান্সফার। এছাড়া ফোন বা কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা যায়, ফাইল ট্রান্সফার। এছাড়া তথ্য আদান প্রদান করা যায়, যেটা তথ্য আদান প্রদান করা যায়। এছাড়া তারবিহীনভাবে যোগাযোগ করা যায়, মানে কি তারবিহীন যোগাযোগ, তারবিহীন যোগাযোগ করা যায়। ইনফ্রারেড ব্যবহার করে ব্লুটুথ নিয়ন্ত্রণ করা যায়। ইনফ্রারেডকে IR হিসেবে লেখে। IR, এটা হলো ইনফ্রারেড দিয়ে নিয়ন্ত্রণ। ওয়াইফাই সুবিধা বলতে ওয়াইফাই 50 থেকে 200 মিটার পর্যন্ত জায়গায় ব্যবহার করা যায় রাউটারের মাধ্যমে। এটার ব্যান্ডউইথ 10 থেকে 50 ছোট Mbps। এটা
ল্যানের চেয়ে সস্তা সুবিধা। এবং এরপর আমরা আসি ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে। 10 থেকে 60 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এটার। এটির স্পিড বা ব্যান্ডউইথ হলো 80 Mbps। এটা 80 বা 80, আমি বাংলায় 80 রেখে দিই, নাহলে গন্ডগোল দেখা দিতে পারে। এর সব থেকে বড় সুবিধা হলো একটি বেস দিয়ে অনেক মানুষ ওয়াইম্যাক্স ব্যবহার করতে পারে। তা দিয়ে প্রত্যন্ত অঞ্চলেও ব্যবহার করা যায়। এটি ইন্টারনেট সংযোগ সুবিধা প্রদান করা যায় নিরাপদে অনেক। এটার খরচ কম। এই হলো সুবিধা। এখন আমরা অসুবিধাতে আসছি। প্রথমে ব্লুটুথের অসুবিধা হলো এটার রেঞ্জ 100 মিটারের বেশি হইলে ব্যবহার করা যায় না। ডেটা ট্রান্সফার রেট তুলনামূলক কম। আমি টিআর লিখি, ট্রান্সফার রেট কম। এটি মোবাইলে অন থাকলে মোবাইলে ব্যাটারি খরচ করতে থাকে। আমি দেখি ব্যাটারি ড্রেইন করে। ব্লুটুথের গতি কম এবং এটা সিকিউর না, নিরাপদ নয়। এখন আমরা ওয়াইফাই এর ক্ষেত্রে আসি। ওয়াইফাই এর অসুবিধা হলো এটি অনেকজন ব্যবহার করলে জ্যাম হয়ে যেতে পারে, নেটওয়ার্ক জ্যাম। এটি এটারও নিরাপত্তা ঝুঁকি আছে, অর্থাৎ এখানে হ্যাক হওয়ার চান্স থাকে। এটা এরিয়া এটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাজ করে, তো ব্রড রেঞ্জ এটা কাজ করবে না। তো এটারও এরিয়া লিমিটেশন আছে, এরিয়া লিমিটেশন। আর যদি অনেকজন একই ওয়াইফাই যোগ হয়ে যায় তাহলে স্লো হয়ে যায়। এখানেও গতি কম, কিন্তু এখানে একটা স্টার থাকবে, তার মানে শর্ত সাপেক্ষে সাধারণত বেশি। তবে যখন অনেক লোক এখানে যুক্ত হবে তখন এটার গতি কমে যেতে পারে। ওয়াইম্যাক্স এর অসুবিধা হলো যে নেটওয়ার্ক জ্যাম বা নেটওয়ার্কের ট্রাফিক হতে পারে, কারণ ওয়াইফাই একটা কমন টাওয়ারের অনেকজন ক্লায়েন্ট যুক্ত হয়। তো এই জন্য এখানে এক্সেস করতে অসুবিধা হয়। তো আমি এখানে নেটওয়ার্কের জ্যাম লিখে দিচ্ছি। আর অনেক দূরত্বের জন্য রিপিটার বা এখানে এটাকে বলে লাইন অফ সাইট প্রয়োজন। এবং যাদের আকাশ বা এরকম টাওয়ার আছে বর্তমান টিভির, এদের যেটা সমস্যা দেখা যায় যে একটু বৃষ্টি হলে বা ঝড় হইলে, মেঘ হইলে দেখা যায় না। ওয়াইম্যাক্সের ক্ষেত্রে একই সমস্যা দেখা যায় যে ব্যাড ওয়েদার প্রবলেম হয়, ব্যাড ওয়েদার। এটার যন্ত্রপাতিতেও অনেক ইনফ্রাস্ট্রাকচারে কস্ট আছে। আমি কি লিখব, যন্ত্রপাতিতে যন্ত্রপাতি লিখে রাখতেছি, তোমরা বুঝে নিবা যে এটাতে যন্ত্রপাতি মানে হলো এখানে সেট আপের কস্ট আছে। আর এটা অনেক ব্যয়বহুল ব্যবহারকারীর জন্য ব্যয়বহুল না, মানে সেট আপ করাটা ব্যয়বহুল। এখন আমরা আসছি মোবাইল ফোন তো সবাই জানে না, এরকম কেউ নাই মোবাইল দিয়ে আমরা কথা বলি। তো মোবাইলে যেটা হয় সেটা হলো তুমি তোমার ফোন দিয়ে কথা বললে, এটা একটা ফোন মনে করো, এটা একটা ফোন, এটা দিয়ে তুমি কাউকে কল দিতে যাচ্ছ। এখন ডাইরেক্ট কল যাবে না, এইটা প্রথমে লোকাল একটা অ্যান্টিনার কাছে যাবে। এই অ্যান্টিনা অনেক অ্যান্টিনা করে এটার কাছের লোকাল অ্যান্টিনার কাছে যাবে। এই লোকাল অ্যান্টিনা তোমার কলটা তোমার গন্তব্যে পৌঁছাবে, এবং ব্যাক করার সময়ও অনেকগুলো অ্যান্টিনা ঘুরে তোমার কাছে এসে পৌঁছাবে। তো এখানে একটা মোবাইলের সুবিধা আছে, এটা বলার বা পড়ার কোনো মানে নাই, এটা গরুর রচনা। এখন যেটি লাগবে সেটি হলো জিএসএম এবং সিডিএম এর পার্থক্য। সিডিএমএ এবং জিএসএম হলো দুইটা টেকনোলজি। প্রথমেই অ্যাব্রিভিয়েশন দিয়ে শুরু করি। জিএসএম এর অ্যাব্রিভিয়েশন হলো
গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এবং সিডিএমএ এর অ্যাব্রিভিয়েশন হলো কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। সিডিএমএ কি? সিডিএমএ মোবাইল টেলিফোন সিস্টেমের সবথেকে জনপ্রিয় একটা স্ট্যান্ডার্ড। এটা দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের সিস্টেম হিসেবে পরিচিত। আমি এখানে লিখে দিই সেকেন্ড জেন ফোন। এখানে রোমিং এর সুবিধা থাকায় এক দেশ থেকে আরেক দেশে রোমিং হলো তোমার ফরেনে গেলে তোমার যেই এক্সিস্টিং সিমটা আছে ওটা দিয়ে কথা বলতে পারবা, খালি তোমাকে একটু চার্জ করবে ওরা ওই ফরেন টাওয়ার ভাড়া নেওয়ার জন্য। তোমাকে ওই দেশে ওই দেশের কোনো সিম নিতে লাগবে না, তো রোমিং সুবিধা পাওয়া যায় এখানে। জিএসএম এসএমএস বা শর্ট মেসেজিং সিস্টেম এই জিএসএমই বাস্তবায়ন করছে, বা বলা যায় এরাই প্রথম দিককার। এবং জিএসএম এর ফোনগুলোর জন্য যেই নেটওয়ার্ক লাগে সেটা হলো 35 কিলোমিটার পর্যন্ত ওয়াইড, 35 কিলোমিটার। সিডিএম এর ক্ষেত্রে এটি একটি চ্যানেল অ্যাক্সেস মেথড। আমি লিখে রাখি, সিডিএম প্রযুক্তিতে ভয়েস ও ডাটা অ্যাপ্লিকেশনে অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়। এখানে বলা যায় হাই ব্যান্ডউইথ। সিডিএম এতে 2G ও 3G উভয় প্রযুক্তি ব্যবহার করা যায়, 2G প্লাস 3G। এবং সিডিএম এ 1.25 মেগাহার্টজ পর্যন্ত প্রশস্ত, এবং এটা অনেক কম শক্তি ব্যবহার করেই ট্রান্সমিট করা যায়। এবং সিডিএমএ কে শক্তি কম প্রয়োজন হওয়ায় এটিকে গ্রিন ফোন বলা হয়, লেখার একদম গ্রিন ফোন বলা হয়। তো এই হলো মোবাইল কমিউনিকেশন। এখন আমাদেরকে মোবাইলের বিভিন্ন প্রজন্ম সম্পর্কে জানতে হবে। তো মোবাইলের প্রজন্ম হলো 5টা, যেটাকে 5G বলা হয়। জি মানে হলো জেনারেশন। তো এই প্রতিটার টাইম আমাদেরকে জানতে হবে। যে ফার্স্ট জেনারেশন 1979 থেকে 1990 পর্যন্ত সময়কার মোবাইলগুলোকে ফার্স্ট জেনারেশন মোবাইল বলা হয়। এরপরে 1991 থেকে 2000 সাল পর্যন্ত যে মোবাইলগুলো ছিল সেটাকে সেকেন্ড জেনারেশন বা 2G মোবাইল বলা হয়। এবং 2001 থেকে 2008 পর্যন্ত যেগুলো ছিল সেগুলো ছিল 3G মোবাইল। 2009 থেকে 2019 হলো 4G মোবাইল, এবং 2020 থেকে অনওয়ার্ড হলো 5G মোবাইল। এখন আমাদেরকে 1G বা ফার্স্ট জেনারেশন মোবাইল সম্পর্কে জানতে হবে। ফার্স্ট জেনারেশন মোবাইল প্রথমে মটোরোলা ডাইনা ট্যাক্স নামে হ্যান্ডসেট চালু করে। এটি 80-র দশকের প্রথম প্রজন্মের মোবাইল ফোন হিসেবে কাজ করতো। এটা হলো অ্যানালগ সিস্টেমের ছিল। এরপরে 1979 সালে জাপানের এনটিটি প্রথম বাণিজ্যিকভাবে এই নেটওয়ার্ক চালু করে। এখন আমাদেরকে ফার্স্ট জেনারেশনের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। তো এটি ছিল একটি অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল। বাকি সকল নেটওয়ার্কে প্রবেশ, যেহেতু ফার্স্ট জেনারেশন বুঝতে পারতেছ, এটা অর্ধপরিবাহী মেমোরি আর মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হতো। এইটার ক্ষেত্রে একটা বেস স্টেশন থাকতো যেটার মাধ্যমে দুইটা ফোনের ভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হতো দুইটা ফোনের জন্য, তা যাতে হলো একটার সাথে আরেকটার ইন্টারভেনশন না হয়। আর চ্যানেলের অ্যাক্সেস পদ্ধতির নাম ছিল FDMA, FDMA। এবং আকারে এই ফোনগুলো অনেক বড় হইতো, এবং কি বলবো ওটাকে, ওজনেও বেশি বড় হইতো, বড় ও ওজন বেশি। এটাতে বর্তমান নেটওয়ার্কের মতন একটা যে কোনো মানে তুমি চলতে মানে গাড়িতে বসে কথা বলতে যেতে পারবা না। এটা যেই টাওয়ার দিয়ে তুমি কথা রিসিভ করছো, কল
কাটা পর্যন্ত ওই টাওয়ারের সাথে থাকতে হতো, মানে মাঝখানে টাওয়ার চেঞ্জ করলে তোমার এই ফোনটা কাটে যেত, অর্থাৎ টাওয়ার চেঞ্জ করা যাইতো না। এই হলো ফার্স্ট জেনারেশন। এখন আমরা আসছি সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে। সেকেন্ড জেনারেশন এক চলতো জিএসএম পদ্ধতিতে, আগে আমরা পড়ে এসেছি। এটা জিএসএম এর মাধ্যমে এসএমএস, এমএমএস, টেক্সট মেসেজ করা যেত এবং ডাটা আদান প্রদানের ত্রুটি নির্ণয় করা যেত এবং ত্রুটি সংশোধনও করা যেত, ভয়েস প্রেরণ করা যেত এবং এটার অ্যাক্সেস পদ্ধতিটা ছিল এফডিএমএ, টিডিএমএ এবং সিডিএমএ। তো এইগুলার অ্যাব্রিভিয়েশনটা জানতে হবে। এফডিএমএ হলো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টিডিএমএ হলো টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এবং সিডিএমএ হলো কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ডিএমএ হলো ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এফ মানে হলো ফ্রিকোয়েন্সি, টি মানে হলো টাইম, সি মানে হলো কোড। আর জিএসএম তো বলে আসছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এবং এটার মাধ্যমে ফোনের পেমেন্ট সিস্টেমের প্রবর্তন করা হয়। এটাতে এমএমএস ও এসএমএস দেওয়া যেত, যেটা ফার্স্ট জেনারেশনে করা যেত না। এবং আন্তর্জাতিক রোমিং এই সেকেন্ড জেনারেশনে রোমিং শুরু করা হয় এবং এটা এনক্রিপশন ব্যবস্থা চালু করা হয়, ডেটা এনক্রিপশন, যেটা তোমরা বর্তমানে হোয়াটসঅ্যাপে দেখে থাকো, যে ডাটা এন্ড টু এন্ড এনক্রিপশন। থার্ড জেনারেশনে আমরা আগের সকল কিছুর সাথে ভিডিও কল এর সুবিধা পাই এবং থার্ড জেনারেশন 2001 সালে জাপানে চালু করা হয়। এই 3G মোবাইলে ব্যবহার করার পর এর মাধ্যমে ইন্টারনেটটাই প্রচলিত হয়। এর আগে কোনোদিন মানে মানুষ একজন আরেকজনকে দেখতে পারবে এটা মোবাইলে সিম ব্যবহার করে এটা কল্পনাও করা যেত না। তো এই থার্ড জেনারেশন বা 3G হলো ভিডিও কলিং এর ব্যবস্থা করে। তো ইন্টারনেট, ভিডিও কল, ই কমার্স, ফোমা এবং যেটাকে বলে ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস, ফোমা। এটার গুরুত্বপূর্ণ কি বলবো বৈশিষ্ট্য, এবং এখানে ডাটা আদান প্রদান অনেক ফাস্ট হয়, অনেক দ্রুতই ডাটা আদান প্রদান করা যায় এবং এটার নিরাপত্তা আগের থেকেও 2G থেকেও বেড়েছে। ভিডিও কনফারেন্স বা ভিডিও কল করা যেত, মাল্টিমিডিয়া ব্যবহার করা যেত এবং সার্কিট সুইচিং সেটিকে প্যাকেট সুইচিং পদ্ধতিতে রূপান্তর করা হয়। তবে 3Gর সমস্যা ছিল যে 2Gর ফোন দিয়ে 3G ব্যবহার করা যেত না। এটা অসুবিধা হলো ভিন্ন মোবাইল, এটার জন্য 2G থেকে 3G টাওয়ার এবং সিস্টেমটা আলাদা হওয়ার জন্য ওখানে ইনফ্রাস্ট্রাকচারে অনেক খরচ করা হয়েছিল, তো এখানে লিখব ব্যয়বহুল। এখন আমরা আসি 4Gতে। 4G হলো মেইনলি 3G, তবে 3Gর বেটার রূপ হলো 4G। তো বেটার বলতে স্পেসিফিকভাবে বললে তোমাদের বইয়ে আছে হলো 50 গুণ বেটার দেন 3G। এবং 3Gর মাধ্যমে আইপি বা হলো ইন্টারনেট প্রোটোকল নির্ভর করে নেটওয়ার্ক করা হয়, আইপি বেসড, এবং এটার মাধ্যমে ডেটা ট্রান্সফারের রেট বাড়ে এবং যে বলেছি যে হলো 3G থেকে 50 গুণ বেশি। আর 4Gতে আসে আমরা প্রথম 3D ছবি দেখতে পারি মোবাইলের মাধ্যমে এবং নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ করা সম্ভব হয় এবং এদের মোবাইলগুলোও আগের থেকে অনেক ডেভেলপ হয়। লাস্ট হলো 5G। 5Gতে আমরা 3Dর পরিবর্তে ভিডিওতে 4K ব্যবস্থা এনেবল হয় এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই সময় আবিষ্কৃত হয়, WWW যেটাকে বলে।
5Gর জন্য যে হ্যান্ডসেট সেটা 4G থেকে আলাদা। এই হলো 5G, যেটার কাজ এখনো চলছে। তবে বলা যায় একটা আমরা স্টেবল দেখতে পাচ্ছি 5Gর মাধ্যমে। ল্যাগ একদম মিলি সেকেন্ডে চলে আসবে, তার মাধ্যমে রোবট সার্জারি করা সম্ভব হবে এবং মিলিমিটারের মাধ্যমে ইনপুট নিয়ে আউটপুট দিতে পারবে। যেমন আগে কোনো একটা মজার উদাহরণ হলো যে রক পেপার সিজার খেলা, নাম সবাই শুনছো। এটা যদি কোনো রোবটের সাথে খেলো, রোবটে তোমার ওই হাতের ওই ফিঙ্গার স্ক্যান করে ওকে তো দেখতে হয় যে হ্যাঁ এটা নিতে হবে। তো ও রিয়েল টাইম এটা এনেবল করতে পারতো না যে হলো কি হচ্ছে। তো দেখা যাচ্ছে তুমি হলো পেপার দিলা, অনেকক্ষণ পরে হলো রক দিবে বা পেপার বা ওর ডিসিশনটা দিবে। কিন্তু 5Gতে ও প্রায় তোমার টেন্স টু তোমার সমান, মানে একদম কাছাকাছি সময়ে তোমার তুমি যেই ইনপুটটা দিচ্ছ ওটার সাথে ওর আউটপুটটাও ও দিতে পারবে। কম্পিউটার নেটওয়ার্কিং বলতে বোঝায় দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য যেই সংযোগ তৈরি করা হয় সেটা। এটা বিভিন্নভাবে হতে পারে, যেটা আমরা আগে পড়ে আসি, ওয়্যার মিডিয়া এবং ওয়্যারলেস মিডিয়া, তারযুক্ত এবং তার ছাড়া। তার দিয়ে আমরা ল্যান তৈরি করে এটি করতে পারি, এবং তার ছাড়া ওয়াইফাই দিয়ে এটা আমরা করতে পারি। কম্পিউটার নেটওয়ার্কিং হলো মেনলি দুইটা কম্পিউটার থাকবে, তার মধ্যে পারস্পরিক সম্পর্ক। কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার তথ্য বিনিময়ের ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে। যেমন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, মেইল, এগুলো হলো একটা তথ্য আদান প্রদানের মাধ্যম। এবং একই নেটওয়ার্কের কোনো কম্পিউটারেও সহজে এভাবে তথ্য আদান প্রদান করা যায়। এছাড়া হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং করা যায়। এই ধরো এ নামক কম্পিউটারে কোনো একটা ফাইল আছে যেটা বি নামক কম্পিউটারও ব্যবহার করতে চাই। সো বি এর কাছে কোনো কিছু না থাকলেও সে যদি এ এর কাছে থাকে সেটা ইউজ করতে পারবে, একই কম্পিউটার নেটওয়ার্কে থাকার শর্ত সাপেক্ষে। খালি হার্ডওয়্যার না, সফটওয়্যারও ব্যবহার করা যায় শেয়ারিং এর মাধ্যমে। এছাড়া তথ্য সংরক্ষণের মাধ্যমে করা যায়। মনে করো যেটাকে বলে সার্ভার, একটা সার্ভার আছে, মনে করো এটা। এই সার্ভারে একটা প্রতিষ্ঠানের সকল প্রকার তথ্য সংরক্ষণ হয়ে থাকে। এই সার্ভার থেকে প্রয়োজনে যে কোনো তথ্য অনুমতি সাপেক্ষে ব্যবহার করতে পারবে। এই সার্ভার তথ্য সংরক্ষণের কাজে ব্যবহৃত হয় এবং কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে এরা তথ্য আদান প্রদান করে। এছাড়া মেসেজ আদান প্রদানের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হতে পারে। এছাড়া দূরবর্তী স্থান থেকেও এটি ব্যবহার করা যায়, যেটার সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো ইন্টারনেট। ইন্টারনেটকে বলা হয় পৃথিবীর সবথেকে বৃহৎ কম্পিউটার নেটওয়ার্ক। এছাড়া ডেটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। মানে কেন্দ্রীয় কোনোভাবে একটা সার্ভার স্টেশনে কোনো একটা তথ্য আছে, সেই তথ্যটা ম্যানেজ করা, নিয়ন্ত্রণ করা, রক্ষণাবেক্ষণ করা, ব্যাকআপ করা ইত্যাদি কাজেও এই কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবহৃত হয়। এছাড়া কোনো একটা অফিসকে অটোমেশনের কাজেও কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহৃত হয়। যেমন অফিস অটোমেশনের ক্ষেত্রে বলতে পারো যে বিভিন্ন রিপোর্ট তৈরি, লেনদেন, আপডেট, এগুলোর ক্ষেত্রে ইজিলি কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করা যায়। এছাড়া মনে করো এই এক্সিস্টিং সার্ভার ভর্তি হয়ে গেছে, সেক্ষেত্রে অন্য আরেকটা সার্ভার 2 মনে করো এটা, এই সার্ভার 2কে জয়েন করেও আরও এই নেটওয়ার্কটাকে এক্সপ্যান্ড করা যায়। তবে এটার সবথেকে অসুবিধা হলো কম্পিউটার নেটওয়ার্কিংয়ের যে এটা বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক প্রবলেম হয়। এটার নিরাপত্তা, ভাইরাস, হ্যাকিং
অন্যান্য যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা থাকে। এবং খালি একটা সিস্টেম নেটওয়ার্ক বানাইলে হবে না, নেটওয়ার্ক মেইনটেনেন্স রক্ষণাবেক্ষণের কাজেও ভার্স্ট তোমার অর্থ, জনশক্তি ব্যয় হবে। এখন আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর কতগুলা প্রকারভেদ সম্পর্কে জানব। কম্পিউটার নেটওয়ার্ককে তোমাদের বইয়ে 3 ভাগে ভাগ করছে। একটা হলো মালিকানা ভিত্তিক নেটওয়ার্ককে 2 ভাগে ভাগ করছে। একটা হলো প্রাইভেট নেটওয়ার্ক আর একটা পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট বলতে বোঝায় একক মালিকানাধীন, এবং পাবলিক বলতে বোঝায় কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির মালিকানাধীন না, বরঞ্চ যে কেউ এটা ইচ্ছা করলেই ব্যবহার করতে পারে এমন। আরেকটি প্রকারভেদ হলো নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে, অর্থাৎ এই সার্ভারটাকে কিভাবে কে নিয়ন্ত্রণ করবে, কেমন হবে তার উপরে। এটা হতে পারে সেন্ট্রালাইজ এবং ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ একটা জায়গায় সেন্ট্রালাইজ থাকতে পারে, একটা সেন্ট্রাল হাব থাকবে বা সেন্ট্রাল সার্ভার থাকবে, এরকম হতে পারে, বা একাধিক সার্ভার মিলেও হতে পারে। তৃতীয় প্রকার হলো ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে, অর্থাৎ নেটওয়ার্কের সকল সকল কি বলে ডিভাইস বা হলো কম্পিউটারগুলা কোথায় অবস্থান করছে তার উপরে ভিত্তি করে। এটা মেনলি হতে পারে প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান। এই প্রতিটা প্যান হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যান হলো ক্যানভাস এরিয়া নেটওয়ার্ক, ম্যান হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এবং ওয়ান হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এরপর যেটি আসবে সেটা হলো সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে, অর্থাৎ সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে সম্পর্কর উপরে কে কাকে ডাটা পাঠাতে পারবে এটার উপর ভিত্তি করে। এটা প্রথমে হবে ক্লায়েন্ট সার্ভার। ক্লায়েন্ট এখানে হাইফেন হবে, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। একটা সার্ভার থাকবে এবং সকল ক্লায়েন্ট সেখানে যুক্ত থাকবে। এরপর হতে পারে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, যেখানে প্রতিটা নেটওয়ার্কে প্রতিটা ডিভাইস প্রতিটার মধ্যে আদান প্রদান করবে, যেটা তোমরা 9 পড়ে আসছো ম্যাশ টপোলজি হিসেবে। এবং সেটা হলো হাইব্রিড নেটওয়ার্ক, যেটা তোমরা হাইব্রিড টপোলজি হিসেবে পড়ে আসছো, অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার এই দুইটার কম্বাইন্ড হলো হাইব্রিড। খালি এই দুইটা না, বলা যায় উপরের এই যে কোনোগুলার কম্বাইন্ডই হলো হাইব্রিড। এখন আমরা মালিকানার ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসবে হলো প্রাইভেট নেটওয়ার্ক, অর্থাৎ এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজে নিয়ন্ত্রণ করবে, যে কেউ ইচ্ছা করলে এটি ব্যবহার করতে পারবে না। এটি হতে পারে ব্যাংকের এটিএম বা কোনো অফিসের ওয়েবসাইট বা এরকম কোনো ক্লোজ একটা সফটওয়্যার। আর দ্বিতীয়টি হলো পাবলিক সফটওয়্যার, যেটি বেস্ট উদাহরণ হলো ইন্টারনেট। ইন্টারনেটে যে কেউ যে কোনো জিনিস যে কোনো নেটওয়ার্ক ব্যবহার করতে পারে, এবং যেহেতু যে কেউ একটা জিনিসকে হিট করতে পারতেছে তাই এখানকার গতি স্লো হয়ে যায়। এখন আমরা এই তিনটা মেনলি বেসিক পার্থক্য আমরা দেখব। ট্রাফিক প্রাইভেট সার্ভারে কম হয় এবং পাবলিক সার্ভারে বেশি হয়, যেহেতু পাবলিক সার্ভারে বেশি মানুষ ব্যবহার করে। যেহেতু প্রাইভেট সার্ভার একটা অর্গানাইজেশন দেখতেছে বা একজন ব্যক্তি দেখতেছে, তাই সে তার নিরাপত্তা জোরদারে কাজ করবে, অর্থাৎ এখানে নিরাপত্তা বেশি হবে। অন্যদিকে ইন্টারনেটে কোনো একটা সার্ভারে যেহেতু পাবলিক করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে নিরাপত্তা কমে যাবে। যেহেতু প্রাইভেটে কিছু নির্দিষ্ট মানুষ একটা সার্ভার হিট করতে পারে, সেক্ষেত্রে এখানকার গতি বেশি হবে, এবং ইন্টারনেটে যেমন পুরো দুনিয়া মানুষ হিট করে একটা সার্ভারকে, তাই এখানকার গতি তুলনামূলক কম হবে। এখন আমরা নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক দেখব। নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক দুই প্রকার, একটা হলো সেন্ট্রালাইজ, একটা হলো ডিস্ট্রিবিউটেড। সেন্ট্রালাইজ নেটওয়ার্কে একটা প্রধান কম্পিউটার বা হোস্ট কম্পিউটার থাকে এবং কিছু টার্মিনাল কম্পিউটার থাকে, অর্থাৎ একটি সার্ভার বিভিন্ন ক্লায়েন্টকে ডাটা পাঠিয়ে থাকে।
এই জন্য সবসময় হোস্ট বা এই স্টোরেজ সার্ভারকে শক্তিশালী হতে হয় এবং এই ক্লায়েন্টগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো ডাম্প টার্মিনাল, একটা হলো ইন্টেলিজেন্ট টার্মিনাল। ডাম্প টার্মিনাল হয় মূলত মেমোরি বা প্রসেসর ক্ষমতা বিহীন এবং স্টোরেজ বিহীন টার্মিনালগুলো, এবং ইন্টেলিজেন্ট টার্মিনাল হয় সীমিতভাবে মেমোরি, প্রসেসিং ক্ষমতা ও স্টোরেজ থাকে এমন ক্লায়েন্টগুলো। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, যেখানে যে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো এমনভাবে সাজানো থাকে যেখানে অনেকগুলো সিপিইউ থাকে, মাল্টিপল সিপিইউ থাকে এবং যেগুলো বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে যেন প্রয়োজনে যে কেউ এটি ব্যবহার করতে পারে। এবং এই দুইটার কম্বাইন্ড হিসেবে হাইব্রিড হতে পারে। সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে নেটওয়ার্ক 3 প্রকার। প্রথমটি হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, অর্থাৎ এক বা একাধিক ডেডিকেটেড সার্ভারের সমন্বয়ে ধরনের নেটওয়ার্ক গঠিত, এবং এই রকম ডেডিকেটেড সার্ভার ক্লায়েন্টের কম্পিউটারে প্রয়োজনীয় সার্ভিস প্রদান করে থাকে। যেমন হতে পারে এটা ফাইল, অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, প্রিন্ট, মেসেজ ইত্যাদি। অর্থাৎ এখানে একটা সার্ভার থাকবে এবং সে ক্লায়েন্টকে তার চাহিদা মতন রিসোর্স দিয়ে থাকবে। এরপর আসে পিয়ার টু পিয়ার। এই ধরনের নেটওয়ার্ক ব্যবস্থায় প্রতিটি পিসি রিসোর্স হিসেবে সমান ভূমিকা পালন করবে, যেটা তোমরা ম্যাশ ট্রপোলজিতে পড়ে আসছো। ধরো যে এই 4টি ডট প্রতিটি এক একটি পিসি। এখানে প্রতিটি পিসি অন্য মানে নেটওয়ার্কে অন্য সকলগুলোকে তথ্য দিবে এবং অন্য সকলগুলোর থেকেই তথ্য নিবে। সবার ক্লায়েন্ট, সবাই সার্ভার। এটি হলো পিয়ার টু পিয়ার। এটি তোমাদের প্রয়োজনে ম্যাশ ট্রপোলজির মতন। এরপর যেটি আছে সেটি হলো হাইব্রিড এই দুটির সমন্বয়ে গঠিত। এরপরে যেটি আসবে সেটি হলো ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে নেটওয়ার্ক। এখানে তোমাদের 5টি বলা আছে: প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান। প্যান হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যান হলো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ম্যান হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্যানের কাজ হলো পার্সোনাল কম্পিউটার, যেটাকে পিসি বলে, এই পিসি মধ্যে সম্পর্ক স্থাপন করবে। প্যান সাধারণত 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ হয় এবং এটি ওয়্যারলেস ডিভাইসগুলো যেমন ব্লুটুথ, ওয়াইফাই, ওয়েবক্যাম, প্রিন্টার, স্ক্যানার এগুলা হলো প্যানের উদাহরণ। ল্যানে নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ল্যান দিয়ে তোমরা রাউটার, হাব, সুইচ দিয়ে একাধিক কম্পিউটার, ল্যাপটপের মধ্যে ছোট তোমাদের বাসার মধ্যে যেটি আসছে ওয়াইফাই দিয়ে, সেটি হলো প্যান। ক্যান হলো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এখানে একটি মনে করো সার্ভার থাকবে, 2-3টি রাউটার থাকবে। একটা ক্যাম্পাসকে মানে স্কুল লেভেলে না, ধরো যে কলেজ বা ভার্সিটি লেভেলে যেই একটা বড় ক্যাম্পাস থাকে, বিভিন্ন ফ্যাকাল্টি থাকে, এগুলাকে কানেক্ট করার ক্ষেত্রে ক্যান ইউজ হয়। ম্যান হলো অনেকগুলো ল্যানের সমন্বয়ে গঠিত। একটা শহরের অনেকগুলো ল্যান থাকে, যেমন একটা ক্যাম্পাসের হতে পারে, একটা অফিসের হতে পারে, এবং সবগুলো মিলে শহরের ম্যান তৈরি করে। এবং ওয়ান হলো ভৌগোলিকভাবে বিশ্বের সকল ওয়ান মিলে ইন্টারনেট হলো একটা ওয়ান। যেহেতু ব্যক্তিগতভাবে করা হয়, সেক্ষেত্রে এটির গতি সাধারণত কম হয়। ল্যান তার থেকে দ্রুততর হয়, ক্যান তারও থেকে দ্রুততম হয়। ম্যান ক্যানের থেকে কম হয়, তবে ল্যানের থেকে বেশি হয়ে থাকে, এবং ওয়ানের গতি সব থেকে বেশি হয়ে থাকে, এবং খরচ ওইভাবে দিয়ে আছে। তোমরা এটি সিকিউ এবং এমসিকিউ এর জন্য পড়ে নিবে। এখন আমরা বলা যায় অধ্যায়ের শেষের দিককার টপিক, নেটওয়ার্কিং এর মৌলিক উপাদান বা নেটওয়ার্কিং এর জন্য যে যন্ত্রগুলো প্রয়োজন হয় সেগুলো সম্পর্কে জানবো। এখানে আমরা 8টা ছবি দিয়ে রেখেছি এবং এই 8টাই তোমাদের বইয়ে আছে। এগুলা দেখো, এগুলা হলো মডেম, এনআইসি, রিপিটার, হাব, সুইচ, রাউটার, ব্রিজ, গেটওয়ে। এখন আমরা মডেম দিয়ে শুরু করব। মডেমের এবং ডেম দুটি শব্দের মিশ্রণ। এসেছে মডিউলেশন এবং
ডেম এসেছে ডিমডিউলেশন থেকে। সো এই দুটি কি খায় নাকি পরে, যখন একটি কম্পিউটার কোনো ইনফরমেশন মডেমে যায় তখন এটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে, আর একেই মডিউলেশন বলে। এবং যখন অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে তখন এটিকে ডিমডিউলেশন বলে। মডেম তোমাদের বইয়ের মতে দুই প্রকার, এটি হলো ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল মডেম মূলত একটি কার্ড সিস্টেমের, যেটি এনআইসি কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এবং এটি পিসির মাদারবোর্ডের এক্সটার্নাল স্লটে লাগানো থাকে, লাগানো যায় বা লাগানো থাকে, বর্তমানে লাগানো থাকে, আগেকারগুলোতে লাগাই নিতে হয়। এটা হলো ইন্টারনাল। এবং এক্সটার্নাল মডেম হলো যে মডেম হলো তারবিহীন কম্পিউটারের বাইরে থেকে কাজ করে, সেটা হলো এক্সটার্নাল মডেল। এটা হলো পেন ড্রাইভের মতন একটা ডিভাইস। এখন আমরা এই ছকের মাধ্যমে মডুলেশন এবং ডিমডুলেশনটা বুঝবো। কোনো একটা ইউজার প্রথমে যে নেটওয়ার্কটা মডেমকে দেয় সেটা হলো ডিজিটাল নেটওয়ার্ক। ডিজিটালটাকে এরকম বক্স দিয়ে বোঝায়। এরকম ডিজিটাল একটা সিগন্যালকে মডেমে পাঠায়। মডেম এই ডিজিটাল সিগন্যালটিকে অ্যানালগ সিগন্যালে পরিণত করে, এটা হলো ঢেবের মতো। এবং এটা আরেকটা মডেমে পাঠায় নিকটস্থ একটা মাধ্যমে। এবং এই মডেম আবার যখন ইউজারকে দেয় তখন সে আবার ডিজিটালে রূপান্তর করে পাঠায়। এখন আমরা হাব সম্পর্কে জানবো। হাব হলো একটা হাবাগোবা নেটওয়ার্ক ডিভাইস। এটি কোনো তথ্য অন্য কাউকে দেওয়ার সময় সবাইকে জানায় দেয়। যেমন হাবের মাধ্যমে একাধিক ক্লায়েন্ট যুক্ত থাকতে পারে। মনে করো তোমরা তিনজন বন্ধু এবিসি হাবের মাধ্যমে যুক্ত আছো। হাব কি করে, তুমি একটা কোনো তথ্য পাঠাইলা, সে প্রথমে হাবে যায় সেটি সবাইকে পাঠাই দেয়। ধরো যে এখন তুমি বললা বি একটা বোকাচোদা, সেটা সিকেও দিবে বিকেও দিবে, তারপরে বি আছে তোমাকে ধরবে। ওই জন্য হাব হলো একটা হাবাগোবা সিস্টেম। এটা একই ধরনের অন্যান্য ডিভাইসের তুলনায় দাম কম হয় এটা, এবং সহজেই সংযোগ করা যায় পরিধি বাড়ানোর জন্য। তবে এটা হলো হাবাগোবা হওয়ায় কোনো কিছু ফিল্টার করতে পারে না, যেটা বললাম, সে সবাইকে জানাই দেয়। এবং এইটারই আপডেটেড ভার্সন হলো সুইচ একই কাজ করে। ধরো তোমরা তিনজন বন্ধু, তবে সুইচ বুদ্ধিমান হওয়ায় তুমি যখন সিকে বলে পাঠাবে বি একটা বোকাচোদা, তখন সে শুধু সিকে বলবে, বিকে বলবে না। সো তোমরা দুজন মিলে বি এর নামে যা ইচ্ছা তাই বলতে পারবা। সুইচ হাবের তুলনায় দাম বেশি, এটি ল্যান তৈরির কাজে ব্যবহৃত হয় এবং এটি ডাটা ফিল্টার করতে পারে। তবে এটি কনফিগারেশন তুলনামূলক জটিল। তোমরা হাব এবং সুইচের পার্থক্যটি পড়ে রাখবা। হাব ভার্সেস সুইচ, এটি খ নম্বর বা গ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আসবে সেটি হলো রাউটার জানো না বা দেখোনি, এটি কম মানুষই আছে। রাউটার হলো একটি বুদ্ধিমান নেটওয়ার্কিং ডিভাইস যা একই প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযোগ করে। রাউটার ব্যবহারের মাধ্যমে কোনো ডাটা ট্রান্সমিশনের কোনো বাধা থাকে না। এটাতে ডেটা ফিল্টারিং সম্ভব এবং এটার মাধ্যমে ইথারনেট, টোকেন, রিং ইত্যাদির সংযোগ দেওয়া যায়। যেমন রিং বা ইথারনেট হলো টপোলজি। একাধিক নেটওয়ার্ক রাউটার যুক্ত করে তোমরা তোমাদের নেটওয়ার্কটা সম্প্রসারণ করতে পারবা। তবে রাউটারের দাম বেশি, একই প্রোটোকল ছাড়া অন্য প্রোটোকলের ডিভাইসকে যুক্ত করা যায় না। অর্থাৎ একই এরই একটা প্রোটোকল বলতে বোঝায় অ্যাড্রেস। রাউটারের ডেটা অনেক ধীর গতিতে ট্রান্সমিট হয়। এখন আমরা পড়ব গেটওয়ে সম্পর্কে। গেটওয়ে হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যা
ভিন্ন ভিন্ন মানে হলো দুইটা রাউটারকে যুক্ত করে। অর্থাৎ মনে করো তোমরা তোমাদের সায়েন্সের একটা রাউটার আছে, কমার্সের একটা রাউটার আছে, তোমরা এই দুটাকে গেটওয়ের মাধ্যমে যুক্ত করবা। এটি হলো একটা পোর্ট, মনে করো এখানে ফার্স্টে তোমাদের মেইন ইন্টারনেট কেবলটি যুক্ত হলো, এরপরে এখান থেকে এই তিনটা হলো আউট, এখানে সায়েন্স, কমার্স এবং আর্টস তিনটি আউটপুট নিতে পারবে। গেটের মাধ্যমে ট্রান্সমিটারের কোনো এই তিনটার মধ্যে বাধার সম্ভাবনা কমায়, প্রোটোকল ভিন্ন নেটওয়ার্ক তৈরি করতে এবং রাউটারের স্পিড বাড়াইতেও কোনো ক্ষেত্রে এটা সাহায্য করে। তবে যেহেতু একটা ইনপুট ভাগ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে স্পিড কমে যায় এবং কনফিগারেশন তুলনামূলক কঠিন এবং দামও বেশি। এরপরে আসবে এনআইসি কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এনআইসি কার্ড কে ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার নামেও পরিচিত। এটি একটা হলো প্লাগ ইন কার্ড যা কম্পিউটার নেটওয়ার্ক ভুক্ত করে। এটা হলো নেটওয়ার্কের যুক্ত একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস ডাটা পাঠানো এবং গ্রহণ অর্থাৎ ট্রান্সমিটের জন্য প্রয়োজন হয়। এটি কম্পিউটার বা ল্যাপটপের মাদারবোর্ডের সাথে নিক বা ল্যান কার্ড নিক বা মানে এই কার্ডটা যুক্ত করা হয়, তবে বর্তমানে এটির ব্যবহার বিলুপ্তির পথে। এরপর যেটি আসবে সেটি হলো রিপিটার। রিপিটার হলো তোমরা যেটা আগে পড়ে এসেছো যে বিভিন্ন তার দিয়ে যুক্ত করা হয়, সেখানে আমি রিপিটারের কথা বলে এসেছি। রিপিটার কি করে, যখন একটা ডাটা পাঠায় একটা তারের মাধ্যমে, সো না চাইতেও কিছু ডাটা লিক হয় এবং কিছু ডাটা অপ্রয়োজনীয় ডাটা ভিতরে ঢুকে। এছাড়া অনেকটা দূরত্বতে ট্রান্সমিট করার ক্ষেত্রে শক্তি কমে যায়। সেক্ষেত্রে প্রত্যেকটা তারের যেটা রেঞ্জ আছে সেই জায়গাটা রিপিটার ইউজ করা হয়। রিপিটার এই জায়গায় যে ডাটাটা আসছে সেটার শক্তি বাড়িয়ে দিয়ে পরবর্তী ট্রান্সমিটে হেল্প করে। এখন আসবে ব্রিজ। ব্রিজ হলো একটা নেটওয়ার্কিং ডিভাইস। ব্রিজের মাধ্যমে ভিন্ন মাধ্যম বা কাঠামোর একাধিক নেটওয়ার্ককে যুক্ত করা যায়, তবে এটা ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে একসাথে যুক্ত করতে পারে না। ব্রিজ তিন প্রকার হয়: লোকাল, রিমোট এবং ওয়্যারলেস। লোকাল ব্রিজ হলে একটি সরাসরি ল্যানের সাথে যুক্ত থাকে। রিমোট দুটি ভৌগোলিকভাবে ভিন্ন অবস্থান দুটি ল্যান সেগমেন্টকে যুক্ত করে এবং ওয়্যারলেস ব্রিজ দুটি দূরবর্তী স্টেশনকে যুক্ত করে। এটার পড়ার প্রয়োজন নেই। এখন আসবে যেটা সেটি হলো নেটওয়ার্ক টপোলজি। এটা আমি বলবো 5 স্টার, তবে তোমরা যারা 8-এ পড়ে এসেছো হয়তো বা এটা 8-এ ছিল, আমার জানা মতে 8-এই ছিল। সো 8-এ যারা পড়ে এসেছো তাদের জন্য এটা অনেক ইজি, এবং যারা পড়ানি তারা একটু দেখে নাও, এটা অনেক ইজি। এটার ক্ষেত্রে একটা টিপস বলে দিই যে অবশ্যই চিত্র আঁকার চেষ্টা করবা, সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবা এবং পয়েন্ট করে লেখার চেষ্টা করবা। সেক্ষেত্রে এখান থেকে নাম্বার পাওয়ার সুযোগ থাকে। কারণ আইসিডি পরীক্ষা আমরা আগেও বলেছি যে হলো টাইম প্রচুর পাবা, প্রচুর টাইম পাবা। সেক্ষেত্রে চিত্র দেওয়াটা তোমাকে কি বলে তোমার নাম্বার পাইতে সাহায্য করবে। সো টোপোলজির সংজ্ঞাটা পড়ে নিই প্রথমে। টোপোলজি হলো একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস, যেমন পিসি, রাউটার, কেবল ইত্যাদির মধ্যে সম্পর্ক স্থাপন। টোপোলজি তোমাদের বইয়ে 6টি টোপোলজি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমটি হলো বাস টোপোলজি। বাস টোপোলজি হলো এরকম একটা। বাস টোপোলজি একটি মেইন ব্যাকবোন কেবল থাকে, এইটাকে বলা হলো ব্যাকবোন কেবল, বিবিসি ব্যাকবোন কেবল। এই ব্যাকবোনের মাধ্যমে মেইনলি ডাটা ট্রান্সমিট হয়। এই ব্যাকবোন থেকে পরে ওয়্যার দিয়ে সকল
ডিভাইসগুলো যুক্ত হয়। বাস টপোলজির সুবিধা হলো এটি খুব সহজে এবং কম এরিয়ার নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটাতে কম কেবলের প্রয়োজন হয়, ফলে খরচও কম হয়। এটাতে রিপিটার দিয়ে এই ব্যাকবোনটাকে এক্সটেন্ড করা যায়। আর যে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলেও বাকিগুলো সচল থাকে। তবে এই ব্যাকবোন নষ্ট হয়ে গেলে পুরা নেটওয়ার্ক অচল হয়ে যায়। এটি গতি কম এবং নেটওয়ার্ক সৃষ্টির কোনো সমস্যা দেখা দিলে এটা বের করা অনেক জটিল। এখন আমরা আসবো দ্বিতীয়, সেটি হলো রিং টোপোলজি। দিয়ে আমরা বুঝাই যে একটা গোল জিনিস এবং এখানে বিভিন্ন জিনিস থাকবে। সো এটার সংজ্ঞা হলো একটির সাথে আরেকটি যুক্ত থাকবে, পার্শ্ববর্তী দুটি কম্পিউটারের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। সো এখানে সমস্যা কি, যদি মনে করো এ থেকে আমি সিতে যাইতে চাই, তাহলে আমি এটা ডিরেক্টলি যেতে পারবো না, হয় বি কে দিয়ে সিতে যাইতে হবে অথবা ডি এর মাধ্যমে সিতে যাইতে হবে। অর্থাৎ এখানে ডাটার কনফিডেন্সিয়ালিটিতে প্রবলেম হয়। তবে এখানে কোনো কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন হয় না। তবে এখানকার সমস্যা হলো কোনো একটি তার বা কোনো একটি ডিভাইস নষ্ট হলে পুরো এই সিস্টেমটাই নষ্ট হয়ে যেতে পারে। তবে রিং ট্রোপোলজি এরকম গোল না হয়ে চারকোনাও হতে পারে। খালি চারকোনাও না, ত্রিভুজ আকৃতিরও হতে পারে। এটিও একটি রিং ট্রোপোলজি। রিং ট্রোপোলজি মানে যেটা গোল সেটি কিন্তু নয়। রিং ট্রোপোলজি মানে হলো একটির সাথে পার্শ্ববর্তী দুটি ডিভাইসের সংযোগ থাকবে। এখন আমরা আসবো স্টার টপোলজিতে। একটি সেন্ট্রাল সার্ভার থাকে এবং তার সাথে অন্য নেটওয়ার্কের অন্য ডিভাইসগুলো যুক্ত থাকে। এবং যেহেতু একটা মাঝখানে সেন্ট্রাল এবং চারপাশ দিয়ে হাত বাইর হয়ে থাকে, এটা দেখতে স্টারের মতন দেখায়, সেই জন্য এটিকে স্টার টপোলজি বলে। এই সার্ভারটিকে হোস্টও বলা হয়ে থাকে। এই নেটওয়ার্ক কোনো প্রকার প্রতিবন্ধকতার সৃষ্টি না করেই নতুন ডিভাইস সংযোগ বা কোনো এক্সিস্টিং ডিভাইসকে সরিয়ে নেওয়া যায়। কোনো একটি ডিভাইসের সমস্যা হলে সেটিকে সরিয়ে নিলেও কোনো সমস্যা হয় না। তবে এখানে সমস্যা হলো, যদি কোনো কারণে এই সার্ভার বা কেন্দ্রীয় এই ডিভাইসই নষ্ট হয়, তাহলে পুরো সিস্টেমটা অচল হয়ে যায়। এরপর যেটি আসবে সেটি হলো ট্রি টপোলজি। ট্রি মানে হলো গাছ। ট্রি টপোলজিতে দেখতে অনেকটা গাছের মতন, একটা কেন্দ্রীয় থাকে মনে করো মেইন, তারপর এখান থেকে শাখা প্রশাখা বেরোতে থাকে। এটিতে মনে করো যে একটা কোম্পানির মেইন সার্ভার আছে, এরপরে মনে করো সেলস ডিপার্টমেন্টের আরেকটা সার্ভার আছে, এরপরে মনে করো মার্কেটিং এর আরেকটা সার্ভার আছে, মার্কেটিং এর লোকজন, সেলসের লোকজন যুক্ত থাকে। সো এভাবে কি হয়, সেলসের তথ্য জানতে পারবে, মার্কেটিং এর তথ্য জানতে পারবে, এবং যারা উপরের দিকে আসবে তারা সকল তথ্য জানতে পারবে। অর্থাৎ যত তুমি জুনিয়র হবা, তুমি তত কম তথ্য জানতে পারবা তোমার কাজটা করার জন্য প্রয়োজন। অর্থাৎ এটা মেইনলি বিভিন্ন অর্গানাইজেশনে এই ট্রি টপোলজি ইউজ করা হয়। এটা যে সহজেই নিচের দিকে শাখা বাড়ানো যায়। তবে এখানে সব থেকে সমস্যা হলো এটা একটু জটিল এবং ব্যয়বহুল, এবং রুট সার্ভার, অর্থাৎ এটি নষ্ট হয়ে গেলে পুরো সার্ভারই নষ্ট। যদি আবার এই সার্ভারটি নষ্ট হয় তাহলে এই সেকশনটা পুরোটাই নষ্ট, এটি নষ্ট হলে পুরো এই সেকশনটাই নষ্ট। অর্থাৎ যে জায়গা থেকে ব্রাঞ্চ তৈরি হবে নতুন, সেই জায়গাটা নষ্ট হইলেই পুরো টপোলজিটাই নষ্ট হয়ে যাবে। ম্যাশ টপোলজিতে নেটওয়ার্কের প্রতিটি ডিভাইসেই ক্লায়েন্ট এবং প্রতিটি ডিভাইসেই সার্ভার হিসেবে কাজ করে, যেটি আমি একটু আগে বলে এসেছি। ম্যাশ টপোলজির সব থেকে জনপ্রিয় উদাহরণ হলো এরকম। এটি হলো 5টির জন্য আকার সিস্টেম। সেই প্রতিটা পয়েন্টে একটা করে মনে করো ডিভাইস আছে 5টার জন্য, এভাবে। সো এখানে যে কোনো এখানে সবথেকে
কনসার্ন হলো যেহেতু অনেকগুলো তার হয় সেই ক্ষেত্রে ব্যয়বহুল, তবে কোনোটার উপরে কোনোটা ডিপেন্ডেন্ট না। তবে এখানে একটা কোয়েশ্চেন আছে এমসিকিউ এ, যে হলো ম্যাশ টপোলজিতে কতটি তার ব্যবহৃত হয়? এটির সূত্র হলো n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। অর্থাৎ যদি nটি কম্পিউটার থাকে সেক্ষেত্রে তার হবে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। দুইটা কম্পিউটার থাকলে 2 ইন্টু 2 মাইনাস 1 বাই 2, 2 ইন্টু 1 বাই 2 অর্থাৎ একটি তার লাগবে। তিনটি কম্পিউটার থাকলে 3 ইন্টু 2 ভাগ 2 অর্থাৎ তিনটি তার লাগবে। চারটি থাকলে 3 4 12 ভাগ 3 6টি তার লাগবে। পাঁচটি থাকলে 5 4 20, 5 4 20 ভাগ 2 অর্থাৎ 10টি তার লাগবে। সেই 10টি তার আছে কিনা এটা আমরা এখন ক্যালকুলেট করে দেখব। দেখো এটি হলো 1 নম্বর তার, 2 নম্বর তার, 3 নম্বর তার, 4, 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ আমাদের সূত্র ঠিক হয়েছে এবং সার্ভার হলো 1 2 3 4 5, 5টি, অর্থাৎ আমাদের সূত্র ঠিক আছে। এরপর এটি আছে হাইব্রিড। হাইব্রিড হলো আগের সকলগুলোর কম্বাইন, ওর জন্য এটা আমি স্পেসিফিকভাবে দেখাচ্ছি না। এরপরে যেটি আসবে সেটি হলো ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং হলো কি বলবো, ক্লাউড কম্পিউটিং হলো একটি ইন্টারনেট বা কম্পিউটিং টেকনোলজি যা ইন্টারনেটের মাধ্যমে একটা কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ব্যবহৃত হয়। অর্থাৎ মনে করো তুমি একটা ছোট অর্গানাইজেশন, তোমার এখন সার্ভার কেনার মতন জায়গাও নাই, রাখার জায়গাও নাই এবং এত বড় সার্ভার দিয়ে কোনো কাজও নাই, তোমার মিনিমাম একটা জায়গা লাগে। সেজন্য তুমি একটা ক্লাউড সার্ভার ভাড়া করবা। ক্লাউড সার্ভারকে এমন করে দেখাই। সো এটা ক্লাউডটা সার্ভারকে ভাড়া করে তুমি ওকে মাসিক টাকা দিবা, সে তোমাকে জায়গা দিবে, তুমি তোমার সাথে তোমার অফিস ইউজ করতে পারবা। তবে ক্লাউড কম্পিউটিং এর সমস্যা হলো যে মনে করো যেহেতু তুমি অন্য একটা ক্লাউডের মধ্যে থাকতেছো, তার উপর তোমার ডিপেন্ডেন্সি বেড়ে যায়। ক্লাউড কম্পিউটিং এর 3টা বৈশিষ্ট্য, এটা হলো রিসোর্স ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ যত চাহিদা তত সার্ভিস। ক্রেতা যত চাবে, যেভাবে যাবে সেভাবে পাবে, তুমি যতটুকু চাবা ততটুকুই ব্যবহার করবা। দ্বিতীয়টি হলো অন ডিমান্ড, তোমার যতটুকু চাহিদা তখনই সার্ভিস। মানে তুমি 9টা 5টার জন্য সার্ভার নিছো, তুমি হলো 9টার আগে ইউজ করতে পারবা না, 5টার পরে ইউজ করতে পারবা না। যেমন অনেক অফিসে আছে যাদের হলো একটা সার্টেন টাইমই লাগে, এর বাইরে তাদের লাগে না, সেই ক্ষেত্রে তারা ওই সার্টেন টাইমের জন্যই ভাড়া করতে পারবে। এবং তৃতীয় অপশন হলো পে অ্যাজ ইউ গো, মানে তুমি টাকা দিলা, ব্যবহার করলে টাকা শেষ, কাটে গেল, তুমি আর ব্যবহার করতে পারবে না। এরপরে কিছু বুজুং বাজুং ক্লাউড কম্পিউটিং এর ইতিহাসের কাহিনী আছে, সেটা তোমরা পড়ে নিবা। এই বুজুং বাজুং কাহিনী আমি পড়ানোর মানে উদয় এনার্জি নষ্ট করার পক্ষে না। এরপরে ক্লাউড কম্পিউটিং এর মডেল, ক্লাউড কম্পিউটিং কিরকম হতে পারে। ক্লাউড কম্পিউটিং মেইনলি বলা যায় 3 প্রকার হতে পারে। এটা হলো পাবলিক ক্লাউড, যেটা হলো মনে করো অ্যামাজনের EC2 আছে। তারপরে প্রাইভেট ক্লাউড, যেমন মনে করো একটা বড় ধরো যে আমাদের চুয়েটে একটা সার্ভার আছে, সেটা বিভিন্ন ডিপার্টমেন্ট ইউজ করে থাকে, প্রতিটা ডিপার্টমেন্টের স্পেসিফিক একটা করে সার্ভার না কিনে সেন্ট্রাল সার্ভারই ইউজ করলো। এবার যেটা হলো হাইব্রিড, তোমার একটা অর্গানাইজেশনে আছে একটা সার্ভার, কিন্তু তুমি চাচ্ছ যে আরও একটু ভাড়া নেবা, তোমার একটা নতুন কেনা প্রয়োজন, অল্প একটু লাগবে, সেক্ষেত্রে এই দুইটার কম্বাইন করে হাইব্রিড বানাতে পারো। সো এরপরে কিছু সুবিধা অসুবিধা আছে, সেটিও তোমরা পড়ে নেবা। আজকে এতটুকুই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ফর্মেটটা ভালো নাকি আমি আগে যেভাবে হোয়াইট বোর্ডে নিয়েছি ওইটা ভালো, একটু কমেন্ট করে জানাও। আমার কাছে মনে হয় যে হোয়াইট বোর্ডেরটাই ভালো। আমি এটা একটা বলা যায় কেমন হয় এটা আইডিয়ার জন্য এটা করেছি। যদি তোমাদের মনে হয় যে
এটা ভালো না, আমি হোয়াইট বোর্ডেই সুইচ করব। আমি হোয়াইট বোর্ডেই পড়াইতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে হোয়াইট বোর্ডটাই ক্লাস কন্ডাক্টের জন্য বেস্ট মিডিয়াম। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।